বেহালা থেকে প্রাপ্তি আমি আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব। আজকের বেহালার সাথে যে ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের কলকাতা ফুটবল লিগে, সেখান থেকে কী প্রাপ্তি। দেখুন, প্রাপ্তি আমি যখন বলবো তখন আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলবো, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রাপ্তি থাকতেই পারে আজকের ম্যাচ নিয়ে। তো আমি যেটা বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত মত। দেখুন, একটা উদাহরণ দিই। ধরুন, একটা ভিখারিকে আপনি অনেকগুলো টাকা দিলেন, একটা টাকার নোট ধরিয়ে দিলেন। এবার সে হয়তো খুব আনন্দিত বা আহ্লাদিত, বা হয়তো এমন হতেই পারে যে আপনি হয়তো তাকে ওই নোটবন্দির আগের পুরনো নোট দিয়ে দিয়েছেন 2025-এ দাঁড়িয়ে। তো সে ভাবছে সে হয়তো অনেক অর্থ পেল। তো সে ব্যাপারে মাথায় রাখবেন, আজকে বিপক্ষ যারা ছিল, বেহালা খুব একটা জোরালো টিম ছিল না। বিশাল বর্ষা হচ্ছিল শুরু থেকে। প্রথমার্ধ তো পুরোটাই বৃষ্টির মধ্যে হয়েছে, দ্বিতীয়ার্ধে বৃষ্টি থেমেছিল। মাঠ অবশ্যই ভারী ছিল, কিন্তু ড্রেনেজ সিস্টেম যথেষ্ট ভালো ছিল ব্যারাকপুরের স্টেডিয়ামে। তো দ্বিতীয়ার্ধে মাঠে কিন্তু জল ছিল না, যদিও বৃষ্টি ছিল না। জেগে প্রথম প্রাপ্তি, বেশ কিছু প্রাপ্তি তো আমার মনে হলো ব্যক্তিগতভাবে প্রথম প্রাপ্তি আমার মতে শ্যামল বেশটাকে আজকে দেখতে পাওয়া। হ্যাঁ, দ্বিতীয়ার্ধের শুরুতে তখন ইস্টবেঙ্গল 3-0 করে লিড নিয়ে ফেলেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এক গাদা পরিবর্তন হলো, তার মধ্যে একটা পরিবর্তন অবশ্যই শ্যামলকে ডান দিকে নামালো, রাইট উইংয়ে। এবং একটু বাদে ওই আনন্ত মাঝখানে চোট পেয়ে যাওয়ার পর শ্যামলকে একটুখানি নাম্বার 10 করে দেওয়া হলো, মানে অনেকটা সেন্ট্রালি নিয়ে আসা হলো। কিন্তু শ্যামল কিন্তু ডান দিক দিয়ে যখন অপারেট করছিল, কিন্তু ভেতরে মাঝে মধ্যে কাটিং করে ঢুকে যাচ্ছিলো, যেটা আমাদের লালটুবাবুও বারবার বললো। এবং পরবর্তীকালে ওকে যখন মাঝখানে নিয়ে আসা হলো, ও কিন্তু বাদিকেও অপারেট করছিল, মাঝখানেও অপারেট করছিল। বেশ মনে হচ্ছিল একটা কিলার ইনস্টিংক্ট রয়েছে, ভালো বল স্ন্যাচ করছিল শ্যামল। তো অনেক দিন বাদে ওকে থেকে বেশ ভালো লাগলো। এবং আমি যেটা আগেও বলেছি, ও একটা যথেষ্ট শিক্ষিত একটা প্লেয়ার, অল্প বয়সী প্লেয়ার। তো ওকে কিন্তু নিয়মিত দেখতে চাই। যেটা আপনারা জানেন যে সায়ন ব্যানার্জি মানে খেটে খুঁটে শিক্ষাটা অর্জন করছে, এখন বিগত 1-2 বছর ধরে অর্জন করছে, আরও 1 বছর বলা যায় ঠিক করে। শ্যামল কিন্তু ছোটোবেলা থেকে খুব এডুকেটেড প্লেয়ার। তো শ্যামল, সায়ন এদেরকে কিন্তু নিয়মিত আমরা দেখতে চাই কলকাতা ফুটবল লিগে। কেননা ফুটবলটা না ইনস্টাগ্রামে হয় না। আপনি হয়তো শ্যামলকে ভাবছেন প্রমোশন দিয়ে দিয়েছেন আইএসএলে, ডেভেলপমেন্ট কোটায়, তাই ওকে না খেলিয়ে আমি একটু আনন্দ, একটু এই রাজ ওই রাজ, নাগরাজ, নাসিব এদের খেলাবো। এতে করে না মানে ভারতীয় ফুটবলের সেবা হচ্ছে না ইস্টবেঙ্গল, তো অবশ্যই হচ্ছে না। কেননা মূল উদ্দেশ্য এটা হতে পারে না যে আপনি আর ডেভেলপমেন্ট কোটায় প্রমোশন দিলেন শ্যামলকে, তারপর ওকে বসিয়ে রাখলেন। কেন আমরা চাই শুধু প্রমোশন না, আমরা চাই শ্যামল যাতে ভালো খেলে, সিনিয়র টিমের হয়েও ভালো খেলে, ভারতের হয়েও ভালো খেলে আগামী দিনে। তো সেইটার একমাত্র উপায় হচ্ছে ও যদি নিয়মিত খেলে। যতই এডুকেটেড ছেলে হোক শ্যামল, ওকে কিন্তু খেলতে হবে, সবুজ মাঠে খেলতে হবে। এবং আজকেও 45 মিনিট খেলো, মানে 50 মিনিটের মতন খেললো, মানে এক্সট্রা টাইম মিলিয়ে। তো শ্যামল বেশটা অবশ্যই একটা প্রাপ্তি। আরেকটা প্রাপ্তি হচ্ছে, যেটা নিয়ে বহুদিন ধরে বলে আসছিলাম, কেন আদিত্য পাত্র খেলছে গোলকিপার পজিশনে। তো আজকে দেখলাম না, আদিত্য পাত্র খেলেনি, গৌরব শাহ খেলেছে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, গৌরব শাহ শুধু খেলেনি, রিজার্ভে ছিল কিন্তু জুলফিকার গাজী, আদিত্য পাত্র ছিল না। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি কলকাতা ফুটবল লিগের গেম টাইমটাকে অপচয় করতে পারেন না। এটা খুব মূল্যবান একটা গেম টাইম। আপনাকে যদি আইএসএলের জন্য গোলকিপার তৈরি করতে হয়, তাহলে আপনাকে কলকাতা ফুটবল লিগটাকে অপচয় করলে চলবে না এই সুযোগটাকে। তো এখানে আপনাকে মানে যদি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হয়, তো সেই ম্যাচে আপনি খেলান, দেবজিৎকে খেলান, আপনি প্রভসুকান গিলকে খেলান। কিন্তু একটু অল্প গুরুত্বপূর্ণ ম্যাচ হলে আপনাকে তাকেই খেলাতে হবে, যার কিন্তু আগামী দিনে আইএসএলের সিনিয়র টিমে খেলার একটা সম্ভাবনা আছে। যেমন গৌরব শাহের রয়েছে, সে যদিও এই পড়তে ডেভেলপমেন্ট কোটায় রয়েছে সিনিয়র টিমে, কিন্তু ব্যাপারটা কোটা করে রাখবে না, মানে একটা সৎ উদ্দেশ্য নিয়ে ভাবুন যে তাকে আমরা দেখতে চাই প্রথম একাদশে কোনো না কোনো একটা দিন আগামী দিনে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই একটু কমজোরি বিপক্ষ হলে আপনাকে কিন্তু এই গৌরব শাহ, জুলফিকার গাজী এদেরকে খেলাতে হবে। আদিত্যকে খেলে কোনো লাভ নেই, কেন আদিত্যকে নিয়ে তো আপনি আগামী দিনে এগোতে পারবেন না আইএসএলে। বিক্রম প্রধান,
বিক্রম প্রধানকে আমি বলেছিলাম যে ছেলেটার মধ্যে একটা নার্ভাসনেস ছিল প্রথম ম্যাচে যখন দেখেছিলাম, 20 মিনিট খেলেছিল। তারপর যত দেখছি ও সেই যে প্রারম্ভিক যে একটা নার্ভাসনেস ছিল সেটাকে বিশালভাবে অতিক্রম করে ফেলছে। আজকে কিন্তু একদম মানে বৃষ্টি ভেজা মাঠে একদম রক সলিড পারফরমেন্স যেটা বলে বিক্রম প্রধানের ছিল। ভুল করেনি বললেই চলে, যদিও দ্বিতীয়ার্ধে কিন্তু খুব একটা মানে আক্রমণ ছিল না, যেহেতু প্রথমার্ধে 3 গোল খেয়ে গেছিল। কিন্তু মানে এটা তো বোঝা যায় একজন ডিফেন্ডার, মানে আপনি যতই দুর্বল প্রতিপক্ষ হোক না কেন, আপনার ডিফেন্ডার যদি একটু খাজা গোছের হয়, সে উল্টোপাল্টা কিছু কাজকর্ম করবেই। আমি প্রভাত লাখরাকে নিয়ে কিছু বলছি না, কেননা দেখুন ও তো প্রতিষ্ঠিত আইএসএলের প্লেয়ার, আশা করি আইএসএলও খেলবে নিয়মিত। সুমন দেও যথেষ্ট ভালো খেলেছে আজকে, কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে বিক্রম প্রধান। দেখে খুব ভালো লাগছে, কারণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এই জয়গুপ্ত ছাড়া খুব মানে বাদিকটা কমজোরি। তো আপনার বিক্রম প্রধান যে কিন্তু মূলত আবার রাইট ব্যাক, কিন্তু লেফট ব্যাকে কিন্তু ভালো খেলছে, ও কিন্তু মূলত রাইট ব্যাকের প্লেয়ার। তো বিক্রম প্রধানের পেছনে যদি আমরা ইনভেস্ট করি, যদি ও নিয়মিত খেলে কলকাতা ফুটবল লিগে, এবং ওকে যদি আমরা যথার্থ সাপোর্ট করি সমস্তভাবে, মানে হাওয়াবাজি করে নয়, আপনাকে আইএসএল স্কোয়াডের সঙ্গে ট্রেনিং করাতে হবে, খেলুক কলকাতা ফুটবল লিগ, কিন্তু আইএসএল মেন স্কোয়াডের সাথে ওকে ট্রেনিংটাও করাতে হবে। ওর দেখবেন আত্মবিশ্বাস আরও বাড়বে। সেই শ্রীলঙ্কার যে ক্রিকেটার ছিল সানক জয়সূরিয়া, যাকে ওপেনার করে দেওয়ার পর সে মানে পুরো ক্রিকেটটাকেই বদলে দিয়েছিল একদিনে, আন্তর্জাতিক ক্রিকেটের ওপেনিংয়ের যে পুরো একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিল। সেও কিন্তু মানে জীবনের প্রথম দিকে খুব বেশি কনফিডেন্ট ব্যাটসম্যান ছিল না, সেই কনফিডেন্সটা যেই মুহূর্তে পেয়ে গেল বদলে গেল। তন্ময় দাস বৃষ্টি ভেজা মাঠে মাঝখানটা বেশ ভালো জমিয়ে রেখেছিল, আলাদা করে কিছু বলার নেই, একটা কনসিস্টেন্সি নিয়ে খেলে যাচ্ছে। আর বাকিদের নিয়ে সেরকম কিছু বলবো না, যেহেতু আমি বললাম মানে আমি ভবিষ্যতের কথা ভাবি, মানে আমি প্রাপ্তির কথা এইটা না যে আজ মাঠ থেকে কী নিয়ে এলাম। আমি যখন বলি প্রাপ্তি, আমি আজ মাঠ থেকে কী নিয়ে এলাম যেটা নিয়ে আমি আগামী দিনে আইএসএলে যেতে পারি, মানে যেটা আমার ভবিষ্যতের পাথেও, সেইভাবে আমি দেখি। আমি অন্তত ব্যক্তিগতভাবে জীবনটাকে দেখি, এটা আমার জীবনের দর্শন। আপনাদের বিভিন্ন মানুষের বিভিন্ন দর্শন হতেই পারে, তো এইটাই কিন্তু আমার জীবনের দর্শন, যে আমি যখন বলি আমি কি পাচ্ছি আজকের থেকে, যেটা আমি পরশুদিন কাজে লাগাতে পারি আমার আইএসএলে। তো সেই ভেবে কিন্তু এই নামগুলো উল্লেখ করা। কী পেলাম, রামসাঙ্গাকে আমরা সেকেন্ড হাফে দেখলাম। রামসাঙ্গা নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা করাটা ঠিক হবে না, কেননা প্রথমার্ধে শেষ হয়ে গেছিল, তন্ময় দাস প্রথমার্ধে খেলেছিল, সেকেন্ড হাফে আর ছিল না। তো প্রথমার্ধে ওই বৃষ্টি ভেজা মাঠে 3 গোল খাওয়ার পর সেকেন্ড হাফে খুব বেশি প্রতিরোধ ছিল না। তো তার মধ্যে রামসাঙ্গা যা দেখা গেল মূলত অ্যাটাকিং মোডে দেখা গেল, সেন্ট্রাল মিডিও রোলে, কিন্তু আমরা ভেবেছিলাম বোধহয় সিডিএম, মানে অন্তত সেইভাবেই ব্যাপারটাকে প্রজেক্ট করা হয়েছিল রামসাঙ্গা সিডিএম। কিন্তু আজকে দ্বিতীয়ার্ধে ওকে নামানোর পর দেখা গেলো ইজ মোর অফ অ্যান অ্যাটাকিং সেন্ট্রাল মিডিয়া, হয়তো তাই, কেননা ওর যখন মানে পিআর ভিডিওগুলো বাজারে ছেড়েছিল ইস্টবেঙ্গল বিভিন্ন ইউটিউবাররা, সেখানে ওর কিন্তু অ্যাটাকিং মুহূর্তগুলো বেশি দেখানো হয়েছিল, ডিফেন্সিভ মুহূর্ত না দেখে। তো জানি না আগামী দিনে আরও দেখবো, আশা করছি রামসাঙ্গাকে কলকাতা ফুটবলকে, তখন আলোচনা করা যাবে যে ওকে কি আমরা সিডিএম হিসেবে গণ্য করবো নাকি ওই সেন্ট্রাল মিডিয়া। মাগার মাছের মতো, মাগার মাছ মানে হচ্ছে ওই অ্যালিগেটর। তো অ্যালিগেটারের মাংস অনেকটা লোকে যারা খেয়েছে, আমেরিকাতে খুব জনপ্রিয়। আমি ফ্লোরিডায় ছিলাম বেশ কয়েক বছর কর্মসূত্রে, তো ফ্লোরিডাতে খুব পাওয়া যায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় অ্যালিগেটর, মানে একটা অ্যালিগেটর একটা সরণি আছে, সেখানে উঠে আসে। তো যারা খেয়েছে তাদের জিজ্ঞেস করছিলাম কেমন খেতে, যখন বলতে যায় বলে এটা কেউ না মাছের মতো, কেউ বলে এটা মুরগির মতো না, মাছ আর মুরগির মিশ্রণ একটা মাংসটা খেতে। অ্যালিগেটরের খুব জনপ্রিয়, ওখানে বিক্রি হয় ফ্লোরিডাতে। তো আরেকটু খেলা দেখলে বোঝা যাবে রামসাঙ্গা ঠিক মানে মাছ নাকি ওই মুরগির মাংস, মানে অ্যাটাকিং সেন্ট্রাল মিডিয়া নাকি সিডিএম। এখনও পর্যন্ত কিন্তু মনে হচ্ছে একটু ওই মানে সেন্ট্রাল মিডিয়া কোচের বেশি, সিডিএম নয়।
দেখা যাক আগামী দিনে কী হয়। এইটা প্রাপ্তি আরও একবার বলবো সন্দীপ নন্দীকে ধন্যবাদ। এই আগের যে আমাদের এই সাহেব গোলকিপার কোচ ছিল, সে দিনের পর দিন আদিত্যকে খেলিয়ে গেছে কলকাতা ফুটবল লিগে। মানে জানি না মানে কী উদ্দেশ্য নিয়ে। আপনি তো কলকাতা ফুটবল লিগের এত টাইম, এত অর্থ ইনভেস্ট করছেন, আইএসএলের কথা ভেবি না তো। এই ব্যালেন্সটা রাখা খুব দরকার ছিল। ও সাহেব কোচ এটা করতো না। তো সন্দীপ নন্দীকে এই কাজটা করতে থেকে ভালো লাগলো। তো আরও একবার ধন্যবাদ জানাবো সন্দীপ নন্দীকে। সকলে ভালো থাকবেন।